অবশেষে গ্রেফতার তারকেশ্বর পুরসভার প্রাক্তন পুরপ্রধান উত্তম কুণ্ডু। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি ছিলেন এই উত্তম কুণ্ডু। সনদ রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, এই যে তারকেশ্বর পুরসভার প্রাক্তন পুরপ্রধান উত্তম কুণ্ডু বিরুদ্ধে অভিযোগ কি? দেখো, সম্প্রতি গত 25শে জুন, অর্থাৎ বাংলায় পালাবদলের পরেই গত 25শে জুন কলকাতার এক প্রমোটার তিনি অভিযোগ দায়ের করেন তারকেশ্বর থানায় যে উত্তম কুণ্ডু তার কাছ থেকে প্রায় 34 লক্ষ টাকা হাতিয়ে নেয়। পাশাপাশি বেশ কিছু জমি, মানে কয়েক কোটি টাকার দামের জমি তার কাছ থেকে হাতিয়ে নিয়েছিল জোরপূর্বক এবং প্রাণনাথের হুমকি দিয়েছিল। এছাড়াও একাধিক অভিযোগ আছে তার বিরুদ্ধে। তিনি যেহেতু তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং এই পৌরসভার আর্থিক তছরুপের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। গত 25শে জুন তারকেশ্বর থানা অভিযোগের পরই কিন্তু তারপর তিনি পলাতক হন, অর্থাৎ এখান থেকে তিনি চলে যান। অবশেষে পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তার খোঁজ তল্লাশি চালাচ্ছিল। আজকে তাকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে এবং আজ ইতিমধ্যে তারকেশ্বর থানায় আনা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। ধন্যবাদ সনদ, ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখি, ব্যবসায়ী থেকে জমি লুট, 40 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া, ফ্ল্যাট দখলের যেমন অভিযোগ রয়েছে, পুরসভাতেও টাকা তছরূপের অভিযোগ রয়েছে এই উত্তম কুণ্ডুর বিরুদ্ধে। 25শে জুন তার বিরুদ্ধে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী রাজেশ আগরওয়াল এবং তার প্রেক্ষিতেই গ্রেফতার। দুর্গাপুরে বালি সিন্ডিকেটের সঙ্গে তৃণমূল সাংসদের যোগ, অডিও ক্লিপ সামনে এনে নাম না করে কীর্তি আজাদকে নিশানা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে তদন্ত করে ব্যবস্থার আবেদন রাজ্যের বিরোধী দলনেতার। ভবানী ভবনে জানিয়েছি, এবার ইডি সিবিআই লোকসভা স্পিকারকেও জানাবো। নাম না করে কীর্তি আজাদকে নিশানা করে মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। बाजार पूरा इधर और कह रहे थे कि बालू का सिंडिकेट इधर चालू हो रहा है 2-4 दिन में। अच्छा, कौन कौन? वो आपका चंडी का जो नाम दिए थे ना, वो जितना भी गाड़ी है सर, आपसे मतलब यही काम था कि सीपी को थोड़ा चाप दे के दुर्गापुर से कोई गाड़ी पास नहीं होना चाहिए। उसमें अपना सिस्टम हो जाएगा, क्योंकि जो लोकल का जो सिंडिकेट चलेगा ना, उसमें अपना ही लड़का काम करेगा टोटल। नहीं तो वो हम उसको बोल देंगे डीसीपी को यहाँ से नहीं निकलना चाहिए, डीसीपी है दुर्गापुर का। हाँ, तो एक ही है आपके दुर्गापुर का एरिया में आदमी को। उसमें क्या है कि अपना 2 घाट अगर चलेगा तो महीना का एक अच्छा खासा उसमें अमाउंट आएगा सर। मैं कह रहा हूँ सीपी क्या, डीसीपी को बोलेंगे दुर्गापुर से, डीसीपी को बोलेंगे दुर्गापुर से देख लेंगे ट्रक साला बाल बॉल के वहाँ जा रहा होगा। ठीक है, तो वो जितना भी इलीगल काम जा रहा है थोड़ा इसको ऊपर से प्रेशर करो। तो वही करेंगे, तो बताना पड़ेगा ना कौन जा रहा है, कैसे जा रहा है। मैं बोल रहा था वो आपसे बैठ के बात कर। कहाँ से आया? हाँ, और या तो बोलिए कि या तो पूरा काम बंद करो, नहीं तो अपना जो दुर्गापुर का एरिया है, क्योंकि नाम तो आप ही का खराब हो रहा है। दुर्गापुर एरिया से अगर माल जाएगा तो सबको यही जानेगा कि आप सेटिंग हो सकते, तो इसी कारण से उसको बंद करवा के और बोलिए हम लोग को 2-3 घाट चालू कराएंगे। ডিরেক্ট কথোপকথন হচ্ছে কিভাবে সিন্ডিকেট অপারেট করবে, তার ভাগ বাটোয়ারা, কাকে অফ করতে হবে, কাকে প্রেশার দিতে হবে, গোটাটাই হচ্ছে খুব এসছে। এই তোলাবাজি, এই মানে তার সঙ্গে কাটমানি, তার সঙ্গে বকরা, এই কথোপকথন তো মারাত্মক। তো স্বাভাবিকভাবে আমি রাজ্য পুলিশের কাছে অনুরোধ করেছি, সিআইডির কাছে অনুরোধ করেছি, অবিলম্বে তদন্ত করা হোক। যে ফরেন্সিকের তথ্য নেই, কিন্তু আমার কাছে একটা অন্য তথ্য আছে। মানে ঘটনাচক্রে একজন বিশ্বকাপ জয়ী দলের সদস্য আর কি, মানে তিনি সবসময় বলেন আমি বিশ্বকাপ জয়ী দলের সদস্য। বাণী দেন, সততার বাণী, বেঈমানদের সম্পর্কে নানান বাণী দেন, এরম কেউ আছেন কিনা একটা দিকে। আরেকটা দিকে কে আছে, সে মাফিয়া, অন্য কেউ, অপারেটর, মিডলম্যান। এটা মানে আমাদের সিআইডি ইজ কম্পিটেন্ট এনাফ টু লুক ইনটু ইট। ডিমের বদলে বন্দুক জানতে পারলে এই কথোপকথনটাও আমার মনে হয় পৌঁছে যাওয়া প্রয়োজন। আগে অবশ্যই জানিয়েছি ভবানী ভবনে গিয়ে সিআইডিকে, এরপরে ইডি আর সিবিআইকে জানাবো, লোকসভার স্পিকারকেও জানাবো। ধর্মীয় ভাবাবেগে আঘাতের মামলায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কৃষ্ণনগরের 3য় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে। ধর্মীয় ভাবাবেগে আঘাত, বিদ্বেষমূলক বক্তব্য, অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। বারবার হাজিরা এড়ানোয় মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 18-8-26 তারিখে তার আদালতে হাজিরা দেওয়ার সর্বশেষ দিন ছিল এবং সেই প্রেক্ষাপটেও তিনি আসেননি এবং কোর্ট আবার অর্থাৎ দিব্যেন্দু দাস, জেএম থার্ড কোর্ট কৃষ্ণনগর নদিয়া, তিনি সেটাকে কনসিডার করে
19/8/26 তারিখে তার দিন ধার্য করেন এবং সেখানেও তিনি প্রথম প্রেক্ষাপটে আসেননি এবং জেএম থার্ডগড় মহাশয় তাকে 5টা পর্যন্ত সময় দেন। সেক্ষেত্রেও তিনি সেটা অবমাননা করেন। এই আদালত অবমাননার পরিপ্রেক্ষিতে আজকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন কৃষ্ণনগর জেএম থার্ড আদালত। 28/8/26 তারিখের মধ্যে তাকে সশরীরে হাজিরা হতে হবে, ওয়ারেন্টটা রিকল করে হাজির হতে হবে। লেডি হিটলারের কথা আমরা শুনেছি। মহুয়া মৈত্র তিনি লেডি হিটলার ছিলেন। এই কৃষ্ণনগরে মানুষের দীর্ঘদিনের একটা পঞ্জীবিত ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভটা স্বাভাবিক, কারণ আমি হলে আমারও ক্ষোভ হতো, কারণ আমিও কৃষ্ণ নাগরিক। তাই কৃষ্ণ নাগরিকরা বসে রয়েছে, তাকে ফুল মালা চন্দন মিষ্টি ধূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমরা তাকে দাবি করব, অনুরোধ করব, আপনি কৃষ্ণনগরে আসুন, প্রথমে মহামান্য আদালতের সম্মুখীন হন, তারপরে কৃষ্ণ নাগরিকদের সম্মুখীন হবেন। ওনার পার্টির যে নেত্রী তিনি আইন মানেন, তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ করে। তা উনিও নেত্রীর কাছ থেকে ওই শিক্ষাটাই পেয়েছেন। একজন সাংসদ যদি হয়ে তিনি আইন মানবেন না, স্বেচ্ছাচারিতা করবেন, আদালতের নির্দেশ মানবেন না, প্রশাসনের বক্তব্য শুনবেন না, অতএব স্বাভাবিকভাবেই শেষ পর্যন্ত এদের পরিণতি জেলেই হয়। অতএব সেই জন্য গ্রেপ্তারি পরোয়ানা যেটা জারি হয়েছে সঙ্গত কারণেই জারি হয়েছে। তার কারণ যদি কেউ আইনকে অবমাননা করে, আইনের হাত অনেক লম্বা, অতএব আইনের হাত সেই জাতীয় ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, এটাই স্বাভাবিক বলে আমরা মনে করি। আদালত কাউকে যদি ডেকে পাঠায়, আমাদের দেশে তো আইন কানুন রয়েছে, যা নিয়ম আছে, কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক, আমাদের লিগাল যে ফ্রেমওয়ার্ক, তাতে যদি আদালত সমন দেয়, কেউ যদি না যান, তাহলে তো নর্মাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। মানে এখন হয়তো মহুয়া দেবী গত 15 বছরের ধারাবাহিকতাটা থেকে বেরোতে পারেননি, মানে হয়তো সেই কারণে হয়তো মনে করেছেন যাওয়ার দরকার নেই। কিন্তু এটা তো খুব নর্মাল। আপনি যদি আদালতের, ধরুন আদালত সমন দিলে আপনি একদিন চাইতে পারেন, এক্সামশন চাইতে পারেন, এক্সামশন গ্রান্টেড হলো। কিন্তু যদি এক্সামশন না দেয় আদালত, আর আপনি দিনের পর দিন হাজিরা না দেন, তাহলে তো সমন জারি হবে, এটা তো ন্যাচারাল। এটা তো কোর্টের ব্যাপার, টেকনিক্যাল ব্যাপার। কোনো কেসে ওয়ারেন্ট করতে গেলে দেখতে হবে যে যে কারণে ওয়ারেন্ট হয়েছে সেটা জাস্টিফাইড কিনা। যে কোনো ভাবে কারোর উপর সমন হতে পারে, সেই সময় সে অসুস্থ থাকতে পারে, বাইরে থাকতে পারে, তার হয়ে তার লয়ার বলতে পারে, বা সে একটা টাইম প্রেয়ার করতে পারে। এটা টেকনিক্যাল গ্রাউন্ডে কি কারণে হয়েছে না জেনে বলাটা শক্ত। তবে কোর্টের কিন্তু উচিত যে আমাদের যারা অ্যাকিউজ বা যাকে সমন করে ডেকেছে তাকে অপরচুনিটি দেওয়ার, এইটুকু বলতে পারি। দফতরের নাম জানতে খোদ সরকারি কর্মীকেই সাইনবোর্ড দেখতে হয়, আর দফতর সে তো পুরো বাড়ি। কাজ কি হয় সেই প্রশ্ন বোধহয় না করাই ভালো। মালদার শতাব্দী প্রাচীন পেডি সিল্ক প্রশিক্ষণ কেন্দ্রে এটাই ছবি। একসময় দেশ জুড়ে বিখ্যাত মালদার পেডি সিল্ক এখন চরম অবহেলার শিকার। আমরা যা শুনেছি পেটি সিল্ক বলে এটাকে, সেরিকালচার পেটি সিল্ক। না, একটা কথাটা আপনি বুঝতে পারছেন না। আপনি এখানে এই পদে চাকরি করছেন, তো এই অফিসে চাকরি করছেন, সেই অফিসটার নাম বলতে পারছেন না? হ্যাঁ বললাম তো, এই নামটাই তো বললাম। না, সাইনবোর্ডে তো অন্য নাম আছে। কী নাম আছে? হ্যাঁ, সাইনবোর্ডে কী নাম আছে আপনি দেখুন, আপনাকে নিয়ে যাই আমি। সাইনবোর্ডে কী নাম আছে? সাইনবোর্ডে নাম আছে পেডি রেশম সুতা কাটাই প্রশিক্ষণ কেন্দ্র। দেখছেন আপনি? তার মানে এটা যে প্রশিক্ষণ কেন্দ্র, এটা আপনি জানেন না? না, এখন জানলেন? হ্যাঁ জানলাম, দেখলাম এটা। হ্যাঁ হ্যাঁ, এখন এর মানে বোর্ডটা দেখে জানলেন? হ্যাঁ, মানে আপনি এখানে কাজ করেন, এখানে আপনি একলাই সামলাচ্ছেন সমস্ত এত। কিন্তু আমি এখন তো সামলাই। কিন্তু এটা যে প্রশিক্ষণ কেন্দ্র, এটা আপনি জানেন না? এটা কেমন হলো ব্যাপারটা না? সত্যি তো, এটা কেমন হলো? হতে পারে দায়িত্বে নতুন এসেছেন, তা বলে একজন সরকারি কর্মচারী জানেনই না তিনি কোন দফতরে কোথায় কি কাজ করছেন। সাইনবোর্ড দেখে জানতে হচ্ছে। এ তো গেল কর্মচারীর কথা, আর দফতর, তার অবস্থাটা এবার দেখুন। সারাদিন কাজ করলাম বলতে কি, আমি এই দুটো মাসি আছে,
মাসিগুলোকে দিয়ে কাজ করাই, এই জঙ্গলগুলো পরিষ্কার করাই, অফিসগুলো ফুলখালি করি। এখানে রেশমের এখন কিছু কাজ না। ভাঙাচোরা পরিত্যক্ত ঝোপঝাড় আগাছায় ভর্তি একটা পুরো বাড়ি, এটাই মালদার রবীন্দ্র অ্যাভিনিউয়ের পেডি রেশম সুতো কাটাই প্রশিক্ষণ কেন্দ্র। ভবন আছে, পরিকাঠামো আছে, কিন্তু প্রশিক্ষণ কে দেবে? যে একজন কর্মী একা কুম্ভের মতো এই প্রশিক্ষণ কেন্দ্রের ধ্বংসস্তূপে গড় সামলাচ্ছেন, তিনি নিজের কাজ সম্পর্কেই তো কিছু জানেন না। এখানে স্টাফ হচ্ছে ইনচার্জকে নিয়ে 3 জন। না, একজন আছে, ও সামনে মাসে রিটায়ার্ড আছে, ও একটু বাইরে গেছে। আছে ও ইনচার্জ আছেন, উনি 2 জায়গাতে ইনচার্জ নিয়ে আছেন। অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। মালদার পেডি সিল্কের খ্যাতি ছিল দেশ জুড়ে। ব্রিটিশ আমলে মালদার রেশম শিল্পের উন্নতিতে তৈরি হয় এই কেন্দ্র। নাম রাখা হয় মালদার অত্যাচারী ব্রিটিশ জেলাশাসক জেমস পেডির নামে। স্বাধীনতার পর প্রশিক্ষণ কেন্দ্রটি পশ্চিমবঙ্গ জেলা রেশম চাষ দপ্তরের অধীনে আসে। সেই খ্যাতি এখন অতীত। কিভাবে ফিরবে হাল? রাজনীতি কিন্তু ব্যস্ত অন্য অতীত নিয়ে। এই যে অত্যাচারী শাসক জেমস পেডি ব্রিটিশ সরকারের এক অফিসার ছিলেন, তার নামকরণ থেকে এই পেডি সিল্ক কেন্দ্রের নামটা যাতে পরিবর্তন করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই যে সেই অফিসের নাম কোনো বিপ্লবী নামে বা কোনো বাংলার স্বাধীনতা সংগ্রামীর নামে বা কোনো বাংলার মনীষী নামে করা হোক। যখন জেমস পেডি এই মালদার জেলা শাসক ছিলেন, ঠিক 100 বছর আগে, তখনই কিন্তু এই প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছিল। যে অত্যাচারী জেলা শাসককে মেদিনীপুরে বিপ্লবীরা গুলি করে হত্যা করে, যে প্রশিক্ষণ কেন্দ্রের পেছনে এত বড় ইতিহাস লুকিয়ে রয়েছে, সেই ইতিহাস সামনে আনা তো দূরে অস্ত, এখানকার কোটি কোটি টাকার সম্পত্তি অবহেলায় সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। মালদা থেকে ক্যামেরা মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। মির্জা গালিব স্ট্রিটে শিখাইন হোটেলে সম্প্রসারণের চাঞ্চল্যকর ছবি প্রকাশ্যে। পাশের বাড়ির একাংশ দখল করে কিভাবে হোটেলে সম্প্রসারণ? TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। 2013 থেকে শুরু হয়েছিল বেআইনি সম্প্রসারণ দাবি এলাকাবাসীর। কাজ শেষ হয় 2023 সালে। হোটেলের একটা অংশ জুড়ে গিয়েছে পাশের বাড়ির সঙ্গে। 2020 সালে অভিযান চালিয়ে বেআইনি অংশ ভেঙেছিল পুরসভা। ফের পুরসভার নজরের আড়ালে বেআইনি নির্মাণ হয়। যৌতুকগৃহ হোটেল শিখাইনের মালিক মূল বাড়ির মালিকের থেকে 3টি ঘর লিজ নেন। 3টি ঘর ভেঙে পরে 6টি ঘর তৈরি করা হয়। কিভাবে পুরসভার নজর এড়িয়ে সম্প্রসারণ, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্লেন তো করেছে, একবার পুলিশ এসে ভেঙেও দিয়ে গেল। ভেঙে দেওয়ার পরেও আমাদের এখানে এটা হয়ে গেল, তারপরে উনি তো কোনো কথাবার্তা শুনেনি। হ্যাঁ, এখন তো অলরেডি হোটেল ওটা চলছে। আচ্ছা, হ্যাঁ, ওরা কি দিনের পর দিন হোটেল ব্যবসায় সম্প্রসারণ করে নেয়? হ্যাঁ, সম্প্রসারণ হয়েছে। ও তো উপরে দুতলা আরও বাড়িয়ে নিয়েছে, ও তো এতটা উঁচু ছিল না। হ্যাঁ, ওই তো লাস্টেরটা ওই দেশে হয়েছে। বাড়িয়েই তো নিচের থেকে ধরুন তো একতলা, নিচেরটা তো ছিল এমনি একটা বাচ্চারা খেলতো, তারপরে যেটা পুরোটাই তো বাড়ানো। হ্যাঁ, প্রায় তো লেগেই গিয়েছে, কত 4 আঙ্গুল বাকি আছে ওটা। মির্জা গালিব স্ট্রিটের যে হোটেলটিতে আগুন লেগেছে সেটি একটি বহুতলে রয়েছে, ওটার 5 তলা, বহুতলের 3 তলায় আগুন লাগে। আর সেই বহুতলের একাধিক অংশে কীভাবে বেআইনি করা হয়েছে আমরা ঠিক তার ওপরের দিকে এসেছি। আমি আমার সহকর্মী অভিজিৎ দাসকে দেখাতে বলবো যে কিভাবে একটি ছাদের অংশকে মূলত এভাবে শেড দিয়ে ঘর তৈরি করে নেওয়া হয়েছে এবং সেখানে তৈরি হয়ে গেছে হোটেল। আদৌ সেখানে অনুমতি ছিল কি না কেউ জানে না। কলকাতা পুরসভার তরফে 2020 সালে এসে একাংশ ভেঙে দিয়ে যায়, কিন্তু তারপরেও অর্থনৈতিকভাবে হোক বা বিভিন্নভাবে সুবিধা দিয়ে এখানে তৈরি হয়ে গিয়েছে আরও একটি বেআইনি নির্মাণ। শুধু তাই নয়, 2013 সালে এই কাজটি শুরু হয়, 2023 সালের এই কাজটি শেষ হয়েছে। এবং আরও ছবি দেখাতে বললাম সহকর্মী অভিজিৎ দাসকে যে একটি বাড়ির ওপরে আরও একটি বাড়ি চলে এসেছে। সেই ছবিটা আমি অভিজিৎ দাসকে একবার জুম করে দেখাতে বলবো যে কিভাবে বেআইনিভাবে একটা বাড়ির অংশ আরেকটা বাড়ির ওপরে চলে এসেছে। 2টি আলাদা ঠিকানা। কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে যে বহুতলে আগুন লেগেছে আজকে, সেই বহুতলটি মূলত 2টি বাড়ি অ্যাড্রেস ছিল। অ্যামালগেশন করে 2টো বাড়িকে এক অ্যাড্রেস দেখানো হয়েছে, তারপর সেখানে বেআইনিভাবে হোটেল তৈরি করা হয়েছে। একই সঙ্গে যে হোটেলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা সেইটা ভাড়া লিজে নেওয়া হয়েছিল, 3টে ঘর লিজে নেওয়া হয়েছিল। সেখানে মাঝখানে কাঠের পাটাতন দিয়ে 3টে হোটেল রুম করা হয়েছে। অর্থাৎ ছত্রে ছত্রে অনিয়ম।
দমকলের সদর দপ্তরের থেকে মাত্র 50 মিটার দূরে, কলকাতা পুরসভা থেকে মাত্র 150 পা দূরে। আর সেই নাগের ডগায় এভাবে রমরমিয়ে চলছে এই ধরনের হোটেল ব্যবসা। একটা বা দুটো নয়, শুধুমাত্র মির্জাগালি স্ট্রিটে কলকাতা পুরসভার নথি বলছে প্রায় 95টার মতো হোটেল রয়েছে, ছোট বড় সব মিলিয়ে, এবং সেগুলোই এভাবে রমরমিয়ে চলছে বেআইনিভাবে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, মির্জাগালি স্ট্রিট। খুলল অন্নপূর্ণা যোজনার পোর্টাল। বুধবার থেকেই অনলাইনেই দেখা যাচ্ছে আবেদন কোন অবস্থায় রয়েছে। আবেদন বাতিল হলে ফের আবেদনের সুযোগ থাকছে, অথবা অযোগ্য কেউ অনুদান পেলে সেই অভিযোগও জানানো যাবে, তবে সুনির্দিষ্ট তথ্য দিতে হবে। খুলল অন্নপূর্ণা যোজনার পোর্টাল। বুধবার থেকেই অনলাইনে দেখা যাচ্ছে আবেদন কোন অবস্থায় রয়েছে, মানে আজ থেকেই অনলাইনে দেখা যাচ্ছে যে আবেদন কোন অবস্থায় রয়েছে, অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কি, আবেদন বাতিল হলে ফের আবেদনের সুযোগ থাকছে, অথবা অযোগ্য কেউ যদি অনুদান পান সেই অভিযোগও জানানো যাবে এই পোর্টালে, তবে সুনির্দিষ্ট তথ্য দিতে হবে। খেলার মাঠে বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। ফেডারেশনের ডেডলাইন মিস ডায়মন্ড হারবার FC। অভিষেকের ক্লাবের ISL এ খেলা এখন 20 বাউ চলে। পার্টিসিপেশন ফি হিসেবে দ্বিতীয় কিস্তির 55 লক্ষ টাকা জমা দিতে ব্যর্থ ডায়মন্ড হারবার FC।